প্রথমে হচ্ছে মডেল টেস্টের মার্ক নিয়ে আলোচনা। তোমার হাতে সময় আছে 35 দিন জিএসটি এ ইউনিট ভর্তি পরীক্ষার জন্য, আর 35 দিন সময় পাবা। এই 35 দিনের মধ্যে তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এখন থেকে শুরু করলে সম্ভব কিনা, বা এখন থেকে যদি শুরু করি কিভাবে শুরু করবো, এই বিষয়ে অনেক প্রশ্ন। তো আমি বলবো যে প্রথমে একটা মডেল টেস্ট দাও, একটা মডেল টেস্ট দাও। একটা মডেল টেস্ট দিয়ে দেখো যে তোমার মার্কটা আসলে কোন পর্যায়ে আছে। তোমার মার্ক যদি 30 থাকে এবং তোমার মার্ক যদি 60 থাকে, যে কোনো একটা, ধরো 30 অথবা 60, তো কোনটা আছে? বা ধরো 65, 30 আর 65। এখন তুমি একটা র্যান্ডম মডেল টেস্ট দিলা, মার্ক চলে আসলে 65, তার মানে তোমার বুঝতে হবে তোমার প্রিপারেশন অনেক ভালো। ঠিক আছে? তো এখন আগামী 35 দিনে তুমি এই প্রিপারেশনটাকে আরও স্ট্রং করতে পারো। তুমি একদম টপ টপ 100-এ ঢুকে যাওয়ার মতো প্রিপারেশন তোমার হয়ে যেতে পারে। তো এখন যদি তোমার মার্ক 30 আসে, 100-এর মধ্যে তুমি পাইছো 30, একটা মডেল টেস্ট, র্যান্ডম মডেল টেস্ট দিয়ে দেখছো তোমার মার্ক 30, তাহলে তোমাকে অনেক এফোর্ট দিতে হবে, অনেক, তাই না? আজকে একজন শিক্ষার্থী আমাকে মেসেজ দিছে যে ভাইয়া, আমার আসলে এক্সামে মার্ক বাড়তেছে না, তো আমি কি করবো, আসলে অনেক কম পাচ্ছি। তখন আমি তাকে বললাম যে আসলে, তখন তাকে আমি মডেল টেস্টের মার্ক জিজ্ঞাসা করলাম। আমাদের কোর্সে কয়েকদিন আগে একটা মডেল টেস্ট পরীক্ষা হয়েছিল, তো সেই মডেল টেস্টের মার্ক আমি তাকে জিজ্ঞাসা করলাম। সে আমাকে বলল যে আমি মডেল টেস্টের মার্ক জিজ্ঞাসা করছি, আমি কিন্তু কোনো অধ্যায় ভিত্তিক মার্ক জিজ্ঞাসা করি নাই তাকে। কারণ অধ্যায় ভিত্তিক মার্ক অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মডেল টেস্টের মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা মনে রাখবা। এবং যত এক্সাম কাছাচ্ছে, এক্সাম এগিয়ে আসতেছে, তোমাকে বুঝতে হবে যে আসলে মডেল টেস্টে মার্ক আমাকে বাড়াইতে হবে এটা। তাহলে সে আমাকে বললো, আমি তাকে জিজ্ঞাসা করলাম কত পাইছে, সে বলতেছে 38 পাইছে। সে বলতেছে 38 পাইছে। হ্যাঁ, 38। তো আমি তাকে রেজাল্ট শিটটা দিয়ে বললাম যে 38 যে পাইছো, তুমি দেখো তো কোনটা, মানে কোন সাবজেক্টে কয়টা ভুল হয়েছে বা কয়টা সঠিক হয়েছে। তো সে বলল, সে তার মার্কগুলো দেখে বললো ফিজিক্সে পাইছে 08, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই তিনটার যোগফল হচ্ছে 30। মানে তাহলে এই যে ফিজিক্সে কম পাইছে, তাই না? তাহলে এই স্টুডেন্টকে বুঝতে হবে যে আমি যেহেতু ফিজিক্সে 8 পাচ্ছি 25-এর মধ্যে, হ্যাঁ, অন্যরা অনেকে আছে যে এই মডেল টেস্টে 50, 60, 70 করে পাইছে, হ্যাঁ, 80ও পাইছে। তাহলে তারা কেন পাইলো? কারণ তারা ফিজিক্সে 8 পায় নাই। তারা ফিজিক্সে 8 পায় নাই, 20-এর উপরে পাইছে বা 15-এর উপরে পাইছে, কিন্তু সে পাইছে 8। তাহলে তাকে অনেক কাজ করতে হবে। সে, তাকে দেখতে হবে যে 25টা প্রশ্নের 8টা যে আমি পারি নাই, বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা, বাকি 17টা প্রশ্ন আমি কেন পারলাম না, এবং সেগুলো কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে আসলো, সেটা যখন খুঁজে বের করে একজন শিক্ষার্থী কষ্ট করে, হয়তো কম ঘুমাবে, তাই না? যখন তুমি এগুলো নিয়ে কাজ করবে, তখন তোমাকে একটু কম ঘুমাইতে হবে, তোমাকে একটু বেশি টাইম দিতে হবে। তখন এই কষ্টটা যখন তুমি করবে, তখন দেখবা তোমার মার্ক ধীরে ধীরে ইনক্রিজ করতেছে। নেক্সট মডেল টেস্টে এই মার্ক চলে যাবে হচ্ছে 8 থেকে 12-তে চলে যাবে। দেখবা 12 পাইছে, পরে আরেকটা মডেল টেস্ট দিবা, দেখবা যে 12 থেকে 16-তে চলে আসছে মার্ক। কারণ কি? কারণ তুমি ভুল নিয়ে কাজ করতেছো। আর একটা ভুল খাতা বানানো উচিত, যেটা আমি অনেক আগে বলছি। যাই হোক, তো আমি একটা উদাহরণ দিলাম যে আসলে মডেল টেস্টের মার্ক দিলে তুমি, মডেল টেস্টের মার্ক দেখে তুমি আসলে নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারো। সো অধ্যায় ভিত্তিক মার্ক, তোমরা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছ, আমাদের কোর্সে অনেক এক্সাম দিচ্ছ, তো অধ্যায় ভিত্তিক এক্সামের মার্ক নিয়ে হতাশ হওয়া যাবে না। ঠিক আছে? সবসময় মডেল টেস্টের মার্ক নিয়ে চিন্তা করবা, এবং সাবজেক্ট ভিত্তিক এই মডেল টেস্টে কোন সাবজেক্টে কেমন মার্ক পাচ্ছ সেটা নিয়ে একটু কাজ করবা। আর তুমি নিজেই জানো যে আসলে তুমি কোনটাতে স্ট্রং, কোনটাতে উইক, সেটা নিয়ে আলোচনা আছে। এরপরে পজিশন আর কি মার্ক। তো পজিশন আর কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমরা জিজ্ঞাসা করো যে ভাই কত পজিশন হলে ভালো হবে, বা আসলে কত মার্ক হলে, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কত মার্ক পাইলে চান্স হবে। আসলে কত মার্ক পাইলে চান্স হবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কত পজিশন থাকলে চান্স হবে। ঠিক আছে? তো গতবার দেখলাম যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স লাস্ট মনে হয় যে 560, লাস্ট পজিশন 560। এখন তার মার্ক কত সেটা প্রবলেম নাই। এই 560-এর মার্ক আগের বার ধরো হচ্ছে ছিল হচ্ছে 68, যে 560তম হয়েছে, ধরলাম তার মার্ক 68, কিন্তু এবার হইতে পারে যে প্রশ্ন এত বেশি সহজ হয়ে গেছে যে এবার হচ্ছে 78। সাপোজ ধরলাম আর কি যে 560তম হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা জিএসটিতে, তার মার্ক হচ্ছে এবার 78 লাগতেছে। আগের বার ধরো প্রশ্ন কঠিন ছিল, ওইরকম মানে, আর ধরো এবার আরো প্রশ্ন কঠিন হয়ে গেল, তখন দেখা যাবে যে এই মার্কটা 64-তে নেমে আসলো, তাই না? তো মার্ক আসলে ফ্যাক্টর না, মার্ক ডিপেন্ড করবে যে প্রশ্ন আসলে কতটা হার্ড হয়েছে সেটার উপরে, তাই না?
তো প্রশ্ন একটু কঠিন হলে এই মার্কটা ওঠানামা করে, কিন্তু পজিশন ইম্পর্টেন্ট। পজিশনটা আসলে ওই লেভেলে নিয়ে আসতে হবে। তো পজিশন আনার জন্য এইটা নিয়ে একটু বুঝতে হবে যে পজিশনটা তাহলে কিভাবে বুঝবো যে ভাই আমার পজিশন এক্সামে কথার মধ্যে আসবে। এটার জন্য মডেল টেস্ট, এই মডেল টেস্ট দিয়ে তুমি চিন্তা করবা যে তোমার পজিশনটা, ধরো 100 জনের মধ্যে তুমি মডেল টেস্ট দিছো, কোনো প্রবলেম নেই, তোমাকে এখন 10,000 জনের মধ্যে মডেল টেস্ট দিতে হবে না। তুমি 100 জনের মধ্যে দিছো বা 200 জনের মধ্যে মডেল টেস্ট দিছো, এর মধ্যে তোমার পজিশন কত সেটা চিন্তা করতে হবে। দেখবা এই 200 জনের মধ্যে তোমার পজিশন প্রথম 30 জনের মধ্যে আসতেছে কিনা, চেষ্টা করবো আনতে। প্রথম 20 জনের মধ্যে আসতেছে কিনা, বা প্রথম 50 জনের মধ্যে অ্যাটলিস্ট আনার চেষ্টা করো, ঠিক আছে? তো ধীরে ধীরে পজিশনটাকে উপরের দিকে নিয়ে আসো, এই পজিশনের দিকে ফোকাস করো। কারণ দেখো, ধরো ধরো হচ্ছে আমি যেটা বুঝাইলাম, এই মার্কের বিষয়টা যেটা বুঝাইলাম, যে প্রশ্ন একটু কঠিন হইলে সবারই মার্ক কম আসবে, প্রশ্ন সহজ হলে সবারই মার্ক বেশি লাগবে, তখন তোমাকেও বেশি পাইতে হবে। সো এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করবে, কিন্তু পজিশনটা তোমাকে গ্রো করতে হবে। ওইভাবে সবাই যেরকম বেশি মার্ক পাচ্ছে তোমাকে সেরকম বেশি মার্ক পেয়ে, অথবা সবাই যেহেতু একটু কম পাচ্ছে তোমাকে একটু কম পেয়ে ভালো পজিশন করতে হবে, এরকম। তো আমি পজিশনের বিষয়টা একটু বুঝাইলাম। টোটাল মার্ক, টোটাল মার্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এটা নিয়ে আলোচনা করছি অলরেডি, যে সাবজেক্ট ভিত্তিক মার্ক, যেটা অধ্যায় ভিত্তিক মার্ক তোমরা পাচ্ছ, এটা নিয়ে টেনশন না করে টোটাল মার্কের উপরে ফোকাস করো। দেখো আমি তোমাকে একটা বিষয় বুঝাই দেই, টোটাল মার্কের পয়েন্টটা আমি কেন লিখলাম। ফিজিক্সে তুমি পাইছো হচ্ছে, ধরো ফিজিক্সে পাইছো হচ্ছে 20, এবং কেমিস্ট্রিতে পাইছো হচ্ছে 23। হ্যাঁ, এখন এখন এখানে তোমার হয়ে গেল 43, এখানে তোমার কথা হয়ে গেল 43 হয়ে গেছে। তাহলে তুমি এখন যদি বাকি দুইটা সাবজেক্টে 10-10 করেও পাও, তাও তোমার মার্ক হয়ে যাচ্ছে 63, তাই না? অনেক বেশি না? তাহলে দুইটা সাবজেক্টের মোট মার্ক যদি অনেক ভালো থাকে, তাহলে তুমি অনেক এগিয়ে থাকতে পারতেছো। মানে স্ট্রং জোনকে স্ট্রং তো রাখবাই, মানে পাশাপাশি উইক জোনেও কাজ করবা। এরকম তো না যে দুইটা সাবজেক্টে 10-10 করে আসবে, আর যদি আসেও তাহলে বাকি দুইটা সাবজেক্টের মোট মার্ক কিরকম। ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পারি, কিন্তু বায়োলজিটা পারি না, সমস্যা নাই। ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের মোট মার্ক এত বেশি রাখো যে বায়োলজিতে কম পেলেও যেন সমস্যা না হয়, ঠিক আছে? প্রথমে যে আলোচনা করলাম যে একটা মেয়েটা 8 পাইছে ফিজিক্সের মধ্যে, কিন্তু বাকি 3টা সাবজেক্টের মোট মার্ক যদি অনেক ভালো থাকে, বা বাকি 2টা সাবজেক্টের মোট মার্ক যদি এরকম থাকে 43, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। কাজে ভাই একটা সাবজেক্টে বা মানে একটা সাবজেক্টের মার্ক যদি একটু কমে যায়, ওইটা নিয়ে অনেক বেশি টেনশন করার দরকার নেই যে আমার চান্সই হবে না। বাকি সাবজেক্টে তোমার কি অবস্থা সেটা চিন্তা করতে হবে। এবং ওভারঅল আসলে সবগুলো সাবজেক্টই তো স্ট্রং হওয়ার চেষ্টা করবা, কিন্তু উইক জোন আর এটা স্ট্রং জোন এটা থাকে প্রত্যেকেরই, ঠিক আছে? এটা হয়ে যায়, কারো বায়োলজি খুব ভালো লাগে, সে বায়োলজিতে খুব ভালো মার্ক পায়, কারো ফিজিক্স ভালো লাগে, ম্যাথ ভালো লাগে, ওটাতে মার্ক বেশি পায়। তো আমি এরকম অনেক দেখছি যে ফিজিক্সে পাইছে 24, বায়োলজিতে পাইছে 8-10 এরকম, আবার বায়োলজিতে পাইছে 24-25, কিন্তু ফিজিক্সে পাইছে 8-10। সো এটা এটা অনেকেরই হয়, কিন্তু কথা হচ্ছে এত কম মার্ক পাওয়া যাবে না, ঠিক আছে? এভারেজ যেন কোনো সাবজেক্টের জন্য 15-র নিচে মার্ক না আসে, সেরকম ভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। এক্সামের প্রশ্নপত্রের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যাই হোক, এখন আমি তোমাদের বলবো যে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি আসলে কিভাবে নিবা। তো এর আগে আমি একটু বলি যে একজন একজন আমি বলছিলাম কমেন্ট করতে যে আসলে তোমরা কি জানতে চাও। তো একজন বললো যে ভাই আসলে আমি মেডিকেল প্রিপারেশন নিছি, নার্সিং পরীক্ষা দিলাম, সেখানেও চান্স হয় নাই, মেডিকেলে চান্স তো হয় নাই, নার্সিংয়েও চান্স হয় নাই, কি করলে জিএসটিতে চান্স হবে? আমি তোমাকে বলবো যে আসলে জিএসটি তুমি কি উত্তর করবা। অবশ্যই হয়তো বা বাংলা বা ইংরেজি উত্তর করবা, যেহেতু মেডিকেল প্রিপারেশন নিছো। তাহলে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে তোমাকে এখন সবচেয়ে বেশি ফোকাস করতে হবে বায়োলজি এবং কেমিস্ট্রিতে। তুমি মেডিকেল প্রিপারেশন যেহেতু নিচ্ছ, দেখো বায়োলজিতে তুমি 20 পাবা না, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বায়োলজিতে 20 তুমি পাবা ইনশাল্লাহ, মানে এটা পাওয়ার চেষ্টা করো, আর একটু ভালো মতো পড়ো, বায়োলজি মেইন বই, অনেক এমসিকিউ প্র্যাকটিস করো, পেয়ে যাবা ইনশাল্লাহ। আর কেমিস্ট্রি তোমার জন্য অতটাও কঠিন হওয়ার কথা না, বাট আসলে এখানে কিছু কেমিস্ট্রির ম্যাথ টার্ম থাকে এবং একটু ঘরোয়া পেঁচালো প্রশ্ন থাকতে পারে, আর প্রিভিয়াস বেসড কোশ্চেনই আসলে হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তুমি এখানে 18 পাইতে চেষ্টা করো, এই দুইটা তো তোমার পড়া আছে, এই দুটোকে ভালো করো। আর যদি তুমি ফিজিক্সে কম পাও, ধরো ফিজিক্সে তুমি পাইলা 12 বা 10, এই মার্কটা তো আনা উচিত, অ্যাটলিস্ট অর্ধেক মার্ক তো পাওয়া উচিত। যেই সাবজেক্টে তুমি দুর্বল, সেটাতে অ্যাটলিস্ট অর্ধেক পাওয়ার জন্য তো এফোর্ট দেওয়া যায়, কিন্তু বাকি দুটো সাবজেক্টে কিন্তু অনেক ভালো পাইতে হবে চান্স পাইতে গেলে। আর তুমি যখন ম্যাথ স্কিপ করতেছো, ম্যাথ স্কিপ করে বাংলা দাগাইতেছো, তখন এই বাংলাতেও তোমাকে ভালো পাইতে হবে, অ্যাটলিস্ট তুমি
15 প্লাস আমি ধরলাম 16 পাওয়ার চেষ্টা করতে হবে যদি তুমি চান্স পাইতে চাও। এখানে দেখো তো মোট মার্ক কত আসতেছে, 8 আর 2 10, 16 6 হাতে আছে 1 3 4 5 6 66। হ্যাঁ 66 পাইলে তুমি আশা করতে পারো মেরিট লিস্টে ঢুকে যাবা এবং ইনশাল্লাহ চান্স পাবা। এবং তুমি যেহেতু ম্যাথ স্কিপ করছো, 66 মানে ম্যাথ স্কিপ করলে 65-র নিচে নামাই যাবে না, মনে রাখবা। ম্যাথ স্কিপ করতেছো মানে 65-র নিচে নামাই যাবে না মার্ক, এরকম টার্গেটে আগাবা। ঠিক আছে, 70 প্লাস পাইতে চেষ্টা করবা। আমি তোমাকে বললাম যে ফিজিক্স একটু দুর্বল, তাহলে ফিজিক্স একটু কম পাও, তাহলে বায়োলজি এবং কেমিস্ট্রিতে অনেক ভালো পাও। সেই ইফোর্টটা তোমার জন্য দেওয়াটা দিতেই হবে সেটা। ঠিক আছে, বাংলা না দেখে বা ইংরেজি দেখাতে পারো, সেখানেও এরকম মার্ক আনতে চেষ্টা করতে হবে। সেটা যদি পেয়ে যাও তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা। আর ম্যাথ না দাগাইলে অনেকগুলো সাবজেক্ট চলে যায়, এলিজিবল হয় না। সেক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে মোট মার্ক ভালো রাখতে হবে তোমাকে চান্স পেতে গেলে। এবং আসলে কিভাবে পড়া উচিত, খুবই মানে রেগুলার থাকা উচিত, প্রত্যেক দিন পড়তে হয়, প্রত্যেক দিন। এরকম না যে নার্সিংয়ে চান্স হয় না এই জন্য একদিনে 3 দিন হতাশায় কিছু পড়ি নাই। কিন্তু এই 3টা দিন যে জিএসটির জন্য চলে গেছে, জিএসটি প্রিপারেশন তুমি নিতে পারতা, সেটা কি তুমি চিন্তা করছো? সেটা চিন্তা করতে হবে। এরপরে আসি আমি সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিয়ে। প্রশ্ন অনেকে করো যে বা শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। তো এই বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে বলি যে তুমি যেই চ্যাপ্টার বাদ দিতে চাচ্ছ সেটা যদি আগে আগে তোমার পড়া থাকে, তাহলে সেটা একটু কষ্ট করে আবার রিভাইজ দিলে সমস্যা কি, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লা, রিভিশন দিলা, তাহলে তোমার জন্য ভালো হবে। যেরকম আমি বলি যে ফিজিক্সের, ধরো ফিজিক্সে তুমি যদি হচ্ছে ফিজিক্সের তরঙ্গ এবং দিক পরিবর্তী প্রবাহ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই 4টা অধ্যায় একটু পড়ে গেলে সমস্যা নাই তো। এই 4টা অধ্যায় থেকে সহজ প্রশ্ন দিয়ে দিতে পারে। এবং তুমি যে অধ্যায় খুব ভালো মতো পড়ে গেছো সেই অধ্যায় থেকে একটা কমপ্লেক্স কোশ্চেন, কঠিন কোশ্চেন দিয়ে দিতে পারে। যারা শর্ট সিলেবাস থেকে কঠিন কোশ্চেন হইতে পারে না, এবং শর্টের বাইরে একটা অধ্যায় থেকে সহজ একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, যেটা তোমার পারা উচিত। সো এই 4টা অধ্যায় একটু দেখতে পারো আর কি। এবং আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, অনেকে বলে যোগজীকরণ ভাইয়া করবো না, বা অনেকে বলে জৈব রসায়ন ভাইয়া পড়বো না। আচ্ছা, তোমরা যে এটা স্কিপ করবা, এমন হতে পারে না যে এই অধ্যায় থেকে খুবই সহজ প্রশ্ন দিবে যেটা সবাই পারবে। জৈব যৌগ থেকে এরকম এরকম প্রশ্ন দেবে, ধরো ধরো যেগুলো সেগুলো সবাই পারলো, তখন তুমি যদি সেটা না পারো, কারণ তুমি তো অধ্যায় একদমই পড়ো নাই, বা যোগাযোগকরণ একদমই পড়তেছো না, প্র্যাকটিস করতেছো না, মেইন এক্সামে একটা সহজ প্রশ্ন দিলে তুমি সেটা ভুল করতে পারো। এই জন্য একটু সব অধ্যায় দেখে যাওয়া ভালো আর কি, যদি তোমার আগে পড়া থাকে। আর শর্ট সিলেবাসের বাইরে নতুন করে আসলে চ্যাপ্টার ধরো না, জাস্ট হচ্ছে যেগুলা যেগুলা হচ্ছে আগে পড়ছো সেগুলো একটু রিভাইজ দাও, তাহলে তুমি এগিয়ে থাকতে পারবে। অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাকে একটু এগিয়ে থাকার চিন্তা করতেই হবে, কারণ তোমার এটা আসলে লাস্ট সুযোগ। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এছাড়া প্রশ্ন করো যে সাবজেক্ট ভিত্তিক কীভাবে পড়বা। দেখো লাস্ট 1 মাস তোমার কাছে আর 1 মাস বাকি আছে। এই 1 মাসে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যা পারো তাই প্র্যাকটিস করতে। তুমি দেখবে এখন আসলে লাস্ট যত সময় আগাইতেছে দেখবা যে পড়তে অতটা মন চাইতেছে না, বা এখন যে টাইম চলতেছে অনেকে পড়তে মন চাইতেছে না, অনেকগুলো পরীক্ষা শেষ, লাস্ট এক্সাম, পড়তে অনেকেই পড়াশোনা এভাবে নাই, পড়তেছে না। তুমি যদি রেগুলার প্র্যাকটিসটা ধরে রাখতে পারো, তুমি অনেক ইনশাল্লাহ অনেক ভালো করবা। তুমি যা পারো প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করো। এখন মেনলি লাস্ট 1 মাস প্রিভিয়াস কোশ্চেনই বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, সহজ প্রশ্ন ভুল করার কারণে চান্স মিস হয়, এজন্য তুমি সহজ প্রশ্নে বারবার প্র্যাকটিস করো, যেগুলো পারো। তুমি দেখবা বিগত যে এক্সামগুলো হয়েছে সেগুলোতে তুমি যেগুলো প্রশ্ন পারতা সেই টাইপের সেই টপিকের কোশ্চেনই আসছে, কিন্তু তুমি ভুল করছো, যার কারণে তোমার মার্ক কমে গেছে। এই জন্য হচ্ছে পারা প্রশ্ন বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। এটাতে একটু গুরুত্ব দাও। সেটা করতে গেলে তুমি আসপেক্ট বলো, জয়কলি বলো, বা উদ্ভাস, এই সব প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, প্রশ্ন প্র্যাকটিস করার সময় ডিইউ, জেইউ, আরইউ, সিইউ, জিএসটি, এগ্রি, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা। একটা মানে যখন তোমার একটা টপিক থেকে কোশ্চেন সলভ করবা, সেই টপিকের যতগুলো ইউনিভার্সিটি কোশ্চেন আছে মোটামুটি যতগুলো পারো সলভ করবা। শুধু জিএসটিতে চান্স পেতে গেলে শুধু জিএসটি সলভ করতে হবে এরকম কিছু নাই, ঠিক আছে। আমাদের কোর্সে আমি 2 দিন হচ্ছে বললাম যে বুয়েটের প্রিলিমিনারি 24-25 এবং 25-26 সেশনের প্রশ্ন 2 দিন সলভ করতে। একজন জিজ্ঞাসা করলো, ভাই বুয়েট সলভ না করলে কি হয় না?
তো সে আসলে বুঝে নাই যে বুয়েটের প্রশ্ন আমি কেন সলভ করতে দিলাম। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যদি বুয়েটের এমসিকিউ সলভ করে যাও, বা তখন যখন তুমি এটাকে সহজ বানাই ফেলো, তখন তোমার সাইকোলজি এরকম কাজ করে যে আমি তো বুয়েটের কোয়েশ্চেন সলভ করে আসছি, বা আমি বুয়েটের কোয়েশ্চেন আমার কাছে ইজি লাগে, এখন আসলে জিএসটির প্রশ্ন আর কি এমন করবে। যখন তখন তোমার মধ্যে কনফিডেন্স কাজ করবে এবং তুমি আসলে পজিটিভলি আসলে নিজেকে ডিল করতে পারবা, ঠিক আছে। তো এই জন্য আসলে এটা দেয়া, এবং যত ধরনের প্রশ্ন হইতে পারে সব ধরনের প্রশ্নের প্র্যাকটিস করা উচিত। যা কারণ এক্সাম তো ভাই একটা এক্সাম, লাইফের লাস্ট পাবলিক ভার্সিটি এক্সাম, এটার জন্য যা যা করা উচিত সবই করা উচিত, ঠিক না। যে আসলে বুয়েটে চান্স পায় সে তো কলেজ লাইফ থেকে বুয়েটের ড্রিম দেখে ফার্স্ট ইয়ার থেকেই, সেই অনুযায়ী সে নিজেকে তৈরি করতে থাকে। কারণ এক্সাম তো একটাই, এখন আসলে তোমার সামনে এক্সাম একটাই, এটার জন্য তুমি যা যা করতে পারো, সর্বোচ্চ যা যা করতে পারো সেটা করবা। তোমার প্রিপারেশন সব হয়ে গেছে, তুমি নর্মাল ভার্সিটি সব প্রশ্ন সলভ করতে পারো, মাঝে মাঝে বুয়েটের অ্যাক্সেস মানে প্রিলি প্রশ্ন এমসিকিউ সলভ করলা, তাতে সমস্যা কি? সমস্যা নাই তো। স্যাররা যখন কোশ্চেন করে কিছু কিছু প্রশ্ন দেখবা যে বিভিন্ন ভার্সিটিতে আসছে, অনেক মানে প্রশ্নের পাশে দেখবো অনেক সাল, অনেক ভার্সিটিতে আসছে। কেন আসছে? কারণ স্যাররা যখন প্রশ্ন করে তখন প্রিভিয়াস কোশ্চেন সাথে নিয়ে বসে, ঠিক আছে। স্যাররা যখন প্রশ্ন করে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন দেখে যে কোথায় কেমন প্রশ্ন হয়েছে, কারণ এত বড় একটা এক্সাম, সো অন্যান্য ভার্সিটির স্ট্যান্ডার্ড কিরকম বা কি দেখতেই পারে স্যাররা, এই জন্য প্রশ্ন দেখবার রিপিট চলে আসে। আর ম্যাথের কোশ্চেন স্যাররা নতুন করে বানাবে, উত্তর তৈরি করবে, এটা আসলে অনেকাংশেই করে না। সো দেখবা ঘুরে ফিরে ম্যাথ ফিজিক্স এগুলা, ফিজিক্স একটু ঘোরানো যায়, ম্যাথের ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে প্রিভিয়াস থেকে বা প্রিভিয়াস টপিক থেকে এগুলোতে থেকে চলে আসে। এই জন্য প্রিভিয়াসকে গুরুত্ব দাও। আর সাবজেক্ট ভিত্তিক বললো বায়োলজি মূল বই খুব ভালো মতো পড়ো। মূল বই যদি তুমি সব তথ্যভিত্তিক ভালো মতো পড়ে থাকো, তাহলে তুমি প্রশ্ন কমন পাবাই, মোটামুটি শিওর থাকতে পারো, ঠিক আছে। এছাড়া হচ্ছে কেমিস্ট্রির জন্য আমি এখন বলবো শুধু অনুশীলনীর এমসিকিউ এবং প্রিভিয়াস কোশ্চেন বুঝে পড়া, ঠিক আছে। ক্যানিজার বিক্রিয়া নিচের কোনটি দিবে না, এখানে 4টা অপশন আছে, 4টা অপশন না দিয়েও অন্য অপশন দিলেও যাতে তুমি পারো, কনসেপ্টটা ওইভাবে বুঝে নিবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটাই বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে এখন অনুশীলনের এমসিকিউ এবং প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে প্র্যাকটিস করো, এটা অনেক কাজে দিবে। আর কোনো টপিক যদি অনেক সমস্যা বুঝতেই পারো না, তখন একটু ক্লাস দেখে নিতে পারো। আর ম্যাথ জাস্ট প্রিভিয়াস কোশ্চেন টপিক ওয়াইজ প্র্যাকটিস করো। ফিজিক্সে বলবো ফিজিক্স অনুশীলনের এমসিকিউ আর প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস, এর বাইরে এখন কিছু করার দরকার নাই। আর বলবো যে কোন সাবজেক্ট বাকি আছে, বাংলা ইংরেজি বাংলা ইংরেজি প্রিভিয়াস কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করো। হ্যাঁ, প্রিভিয়াস বিভিন্ন ভার্সিটির কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করো, শুধু জিএসটি না, চাকরির প্রশ্ন চাইলে দেখতে পারো, ব্যাখ্যা সহ প্র্যাকটিস। এবং যেই সহায়ক বই পড়তেছো সেটাতে প্রত্যেকটা টপিকের পরে একটা প্র্যাকটিস থাকে, সেই প্র্যাকটিসটা তুমি করো, দেখো যে কোনগুলো ভুল হচ্ছে সেগুলো নিয়ে কাজ করো, ঠিক আছে। আর বেশি বেশি এক্সাম দাও। আর আমরা আসলে আমাদের ফেসবুক গ্রুপে একটা ফ্রি এক্সাম চালু করছি, সেই ফ্রি এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করো, এবং এক্সাম শেষে সেগুলোর সলভ দিয়ে দেওয়া হবে। 8 তারিখ থেকে এক্সামটা শুরু হবে, সেই এক্সামে সবাই অংশ নিও, ঠিক আছে। আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়েছো, অনেক আলোচনা, তো এর মধ্যে অনেক কিছু বাদ পড়ে যাবে, সেটাই স্বাভাবিক। তোমরা কমেন্ট করো, ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।